ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও যদি বেশি বেশি ভিডিও পেতে চাও, আরও বেশি বেশি ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে, শুরু করি। আজকে আমরা ক্লাস 11-এর পার্ট শুরু করছি, কেমিক্যাল বন্ডিংয়ের। যে পার্টটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কেমিক্যাল বন্ডিংয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে আয়নের দ্রাবকায়ন এবং দ্রাবকায়ন শক্তি। আমরা আগের ভিডিওতে দেখেছি, ল্যাটিস এনার্জি পড়েছি এবং কি দেখেছিলাম যে রাসায়নিক বন্ধন সংক্রান্ত ল্যাটিস এনার্জির বিভিন্ন বিষয় দেখেছি এবং আজকে যেটা শুরু করব এবং দেখেছি তড়িৎযোজী ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ জিনিসটা কী সব কিছু ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকে শুরু করতে চলেছি আয়নের দ্রাবকায়ন শক্তি এবং আয়নের দ্রাবকায়নটা আগে কি জানবো, তারপরে জানবো দ্রাবকায়ন শক্তি। ওকে, তাহলে এই বিষয়টি জানতে গেলে যেটাকে বলা হচ্ছে সলভেশন অফ আয়নস অ্যান্ড দ্য সলভেশন এনার্জি, এটা জানতে গেলে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে দ্রাবক এবং একটা হচ্ছে দ্রাবক কী কী ইউজ করা হচ্ছে, দ্রাব্য কী কী ইউজ করা হচ্ছে। এখানে দ্রাবক রূপে যদি আমরা মনে করি একটা H2O-কে ধরে এগিয়ে যাই এবং দ্রাব্য হিসাবে আমরা NaCl ক্যালাসকে ধরে এগোই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এটা সম্পর্কে দেওয়া আছে বইতে। হয়েছে? তাহলে কি দেখা যায় না, আয়নের দ্রাবকায়ন কাকে বলবো, দ্রাবকায়ন শক্তি কাকে বলবো না, বলছে কোনো একটা আয়নীয় যৌগ, মনে করো NaCl, ওটাকে যদি আমরা দ্রাব্য হিসেবে ব্যবহার করি এবং কোনো একটা আয়নীয় যৌগকে ধ্রুবীয় দ্রাবকে, অর্থাৎ পোলার সলভেন্ট, মানে কি H2 একটা পোলার সলভেন্ট, তো ধ্রুবীয় দ্রাবকে যোগ করা হলে দ্রাবক অর্থাৎ H2O এর কি রয়েছে, এরকম করে রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা হচ্ছে পজিটিভ ক্যারেক্টার, এটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার পাই অক্সিজেন, তড়িৎ ঋণাত্মক অংশ। তাহলে বলছে দ্রাবকের নেগেটিভ মেরু ক্যালাস গঠনকারী ক্যাটায়নকে অর্থাৎ Na+ কে এবং পজিটিভ মেরু অ্যানায়নকে অর্থাৎ Cl- কে আকর্ষণ করে। এর ফলে কি হয় না, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে কার, এই যে Na+ Cl- এর মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল ছিল, ওই আকর্ষণ বলটা শিথিল হয়ে পড়ে, আলগা হয়ে যায়। এর নেগেটিভ মেরু এর পজিটিভ মেরুকে আকর্ষণ করে, এর পজিটিভ মেরু দ্রাবকের, এটা তো দ্রাবক, এই দ্রাবকে আমরা কি করেছি, দ্রাব্যটাকে অ্যাড করেছি, অ্যাড করার পর ওটা ভেঙে গেছে Na+Cl-এ, ভেঙে যাওয়ার পর কি হয়, Na+কে দেখতে পাচ্ছি এর নেগেটিভ মেরু এর Cl- কে পজিটিভ মেরু আকর্ষণ করছে। আকর্ষণ হওয়ার ফলে কি হয়, এদের মধ্যে যে টানটা ছিল, Na+Cl- এর মধ্যে যে স্থির তাড়িতিক আকর্ষণ বল ছিল, ওই আকর্ষণ বলটা কি হচ্ছে, ব্রেকডাউন করছে, শিথিল হয়ে যাচ্ছে। তাহলে একটা কথা বলতে পারি কি না, ধ্রুবীয় দ্রাবক অণুগুলির আকর্ষণ বলের মান যদি দ্রাবকের জালক শক্তিকে অতিক্রম করে যায়, তবে ক্যালাস মধ্যস্থিত আয়নসমূহ ক্যালাস জালক থেকে বিচ্ছিন্ন হয়ে কার মধ্যে, দ্রাবকের মধ্যে ছড়িয়ে পড়বে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? কি বলছে, ধ্রুবীয় দ্রাবক অণুগুলির আকর্ষণ বলের মান যদি দ্রাব্যের জালক শক্তিকে অতিক্রম করে যায়, অর্থাৎ NaCl তো দ্রাব্য, এর জালক শক্তিকে যদি অতিক্রম করে যায়, অর্থাৎ কিছু নয়, ব্যাপারটা মনে রাখবে কি, এটা তো দ্রাব্য, এর তাহলে কি, এই যে Na+Cl- আগের ক্লাসে বলেছি যে এটাকে ভাঙতে গেলে কতটা শক্তি লাগছে, ওটা হচ্ছে কি জালক শক্তি। তাহলে বলছে এ যদি একে আকর্ষণ করে তাহলে এটাকে ভাঙবে, কখন ভাঙবে না, বলছে এর জালক শক্তিকে যদি অতিক্রম করে যায় এদের আকর্ষণ বলটা, তাই না? তাহলে ধ্রুবীয় দ্রাবক অণুগুলির আকর্ষণ বলের মান, এরা একে আকর্ষণ করছে, এর পজিটিভ নেগেটিভ আকর্ষণ করছে, এই আকর্ষণ বলের মান যদি দ্রাব্যের অর্থাৎ NaCl এর জালক শক্তিকে অতিক্রম করে যায়, তাহলে কি হবে, ক্যালাস মধ্যস্থিত আয়নসমূহ অর্থাৎ Na+ এবং Cl- আয়নসমূহ ক্যালাস জালক থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে। যদি এরকম একটা ক্যালাস আমরা দেখি, এখানে দেওয়া আছে, এই ক্যালাস থেকে তাহলে কি হবে, যদি জলের অণু গিয়ে ওখানে আক্রমণটা করে, তাহলে ওরা কী করবে, ক্যালাস থেকে ওই NaCl-টা বেরিয়ে যাবে। কীরকম হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা কিছুই নয়, যদি কোনো ক্যালাস গঠন আমরা দেখি NaCl এর ক্ষেত্রে, এরকম ক্যালাসগুলো থাকে NaCl 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 NaCl, এখানে দেখতে পাই কি না, এখানে কি দেখা যায় না, NaCl এর জলে দ্রবীভূত হওয়ার সময় প্রতিটি NaCl যখন জলে দ্রবীভূত করলাম, তখন কি হয়, প্রতিটি Na+ কি করে এবং Cl- আয়ন 6টি করে জলের অণু দ্বারা পরিবেষ্টিত থাকে। ওকে, তাহলে NaCl-কে যখন জলে দ্রবীভূত করি তখন প্রতিটি Na+ এবং Cl- আয়ন অণু জলের 6টি অণু দ্বারা 6টি H2 অণু দ্বারা পরিবেষ্টিত থাকে। হয়েছে, এবং কি হয়
পরিবেশিত থাকার ফলে NaCl এর ক্ষেত্রে ওই জলের অণু দ্বারা তারা কি হয়ে যায়, হাইড্রেটেড বা জলযোজিত হয়, এবং দেখতে পাচ্ছি কি জলের মধ্যে ওরা সুস্থিতভাবে মিশে যায়। এই যে প্রক্রিয়াকে আয়নের দ্রাবকায়ন বলা হয়ে থাকে বা সলভেশন বলা হয়, দ্রাবকায়ন বলা হয়ে থাকে বা সলভেশন বলা হয়। এবং এই প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, যে পরিমাণ শক্তি বেরিয়ে যাচ্ছে, ওটাকে বলা হচ্ছে দ্রাবকায়ন শক্তি। বোঝা গেছে? তাহলে প্রকৃতপক্ষে বলতে পারি এক মোল পরিমাণ আয়নীয় ক্যালাস, অর্থাৎ মনে করো NaCl ক্যালাস, অথবা বলতে পারি 1 গ্রাম ফর্মুলা ভরের কোনো আয়নীয় ক্যালাস বা NaCl ক্যালাস কোনো দ্রাবকে দ্রবীভূত করলে, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত করলে, ঠিক আছে, কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার ফলে যে পরিমাণ শক্তি ওখানে নির্গত হচ্ছে, কি বললাম, 1 মোল পরিমাণ বা 1 গ্রাম ফর্মুলা ভরের NaCl ক্যালাস বা যে কোনো ক্যালাস বলছে কোনো পোলার সলভেন্ট বা জলের মধ্যে দ্রবীভূত হওয়ার ফলে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে ওটাকেই বলা হচ্ছে সংশ্লিষ্ট আয়নের ক্যালাসের দ্রাবকায়ন শক্তি। ওকে, বোঝা গেল? তাহলে বলছে যদি এইটাকে দেখতে পাই NaCl ক্যালাস আকারে দেখায়, তাহলে NaCl ক্যালাসের ক্ষেত্রে কি দেখতে পাবো না, দেখতে পাচ্ছি NaCl, তাহলে এটা কি প্লাস মাইনাস, আবার দেখতে পাচ্ছি মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে Cl Na, আবার NaCl মধ্যে ক্লাসটা রয়েছে। এবং ক্লাসে দেখতে পাবো মনে করো প্রান্তীয় যে সমস্ত এগুলো নিয়ে আলোচনা করছি, এখানে ক্লোরিন পরমাণু রয়েছে, এখানে মনে করো রয়েছে Na+ পরমাণু, তাহলে ক্লোরিন নেগেটিভ। তাহলে কি করবে বললাম, জলের অণুগুলো, অর্থাৎ জলের মধ্যে যখন এটাকে চুবিয়ে দেওয়া হবে, জলের মধ্যে কি রয়েছে, H বন্ধন রয়েছে। তাহলে কি হবে, জলের মধ্যে যে ডুবিয়ে দেওয়া হচ্ছে তাই দেখতে পাচ্ছি নেগেটিভ পার্টটা কে জলের কোন পার্ট, পজিটিভ পার্ট অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ ডেল্টা পজিটিভ প্লাস পার্টটা ওকে অ্যাট্রাক্ট করলো। বোঝা গেছে? তাহলে দেখো এখানে H ডেল্টা প্লাস, তাহলে ডেল্টা প্লাস চলেছে নেগেটিভের দিকে, যে চারদিকে ঘিরে গেল, চারদিকটা ঘিরে গেল 6টা জলের অণু। এখানে দেখতে পাচ্ছি Na+, এখানে চলে এলো কি জলের নেগেটিভ পার্টটা, ও পার্টটা চলে এলো চারদিকে ঘিরে গেল, প্লাসকে মাইনাসগুলো ঘিরে গেল। এইভাবে কি করে, যখন পুরোপুরি পরিবেশিত হয়ে আছে তখন এখান থেকে খুলে বেরিয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে জলের মধ্যে পুরোপুরি মিশে গেল, Cl- Na+ দুটি পুরোপুরি মিশে গেল। বোঝা গেছে? তাহলে এখন যেটা হচ্ছে কীরকম হয় ব্যাপারটা, তা দেখো এখানে বোঝা যাচ্ছে সুন্দর। তাহলে কি দেখতে পাচ্ছি, Na, মনে করো তাহলে এখান থেকে এনএটাকে সেপারেট করে নিল, এনএকে সেপারেট করে নেওয়ার পরে কি দেখতে পেলাম, এনএকে ঘিরে থাকছে 6টা জলের অণু, এনএ পজিটিভ পার্ট, নেগেটিভ পার্টগুলো দেখো এসছে, নেগেটিভ পার্ট, সম্পূর্ণ এটাকে তাহলে কী করলো, ওর মধ্যে অ্যাট্রাক্ট করে নিয়ে পরিবেশিত করে নিয়ে দেখতেছে Na+টাকে কী করলো, পুরোপুরি ওর মধ্যে মিশিয়ে নিল জলের মধ্যে। এবং Cl- এখানেও দেখতে পাচ্ছি কি জলের পজিটিভ পার্ট, অর্থাৎ H পার্টগুলো কাছে এসছে, দেখো H পার্টগুলো কাছে এসছে, এখানে OH রয়েছে, তাই দেখতে পাচ্ছি এরকম করে Cl- করে যাচ্ছে, দ্রবীভূত করে দিল। এভাবে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি Na+ Cl- কে জলের মধ্যে কী করছে, মিক্সিং করে দিচ্ছে। তাহলে অবভিয়াসলি আমাদের কি কন্ডিশন হতে হবে, তা দ্রাবকায়ন শক্তি তাহলে কখন একটা NaCl ক্যালাস কখন দ্রবীভূত হবে না, বলছে যদি NaCl ক্যালাসটারকে ক্ষেত্রে লেটিস শক্তি অপেক্ষা দ্রাবকায়ন শক্তি বেশি হয় তবে NaClটা জলের মধ্যে দ্রবীভূত হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তাহলে কি বলছে, NaCl এর ক্ষেত্রে বলছে কি যদি লেটিস শক্তি, অর্থাৎ Na+ Cl- ভাঙতে গেলে যে শক্তি লাগে ওই শক্তিটা তো থাকছেই, ওর থেকে যদি বেশি শক্তি হয় কার, দ্রাবকায়ন শক্তিটা, তবে ওরা কি করবে, Na+ Cl- কি করবে, পরিবেষ্টিত করে একদম মিশিয়ে দিতে পারবে, জলের মধ্যে দ্রবীভূত করতে পারবে। তাহলে বলছে একটা জিনিস এখানে পেলাম কি না, আয়নের লেটিস শক্তি অপেক্ষা দ্রাবকায়ন শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে বলছে ওই আয়নটিকে দ্রবীভূত করা সম্ভব পোলার সলভেন্টে। আর জলের ক্ষেত্রে এই ব্যাপারটাকে বলা হয় কি হাইড্রেশন শক্তি নাম দেওয়া হয়েছে, জলের ক্ষেত্রে নামটা চেঞ্জ হয়ে গেছে হাইড্রেশন এনার্জি। ওকে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসছি, যে এরকম পরীক্ষা তোমার কোশ্চেন কি সেট হয় 2 নম্বরের কোশ্চেনের উপরে, খুব সহজ। বলছে CaF2 জলে অদ্রাব্য কিন্তু CaCl2 জলে দ্রাব্য কেন? বোঝা গেছে? তাহলে কোশ্চেনটার আমাদের অ্যান্সার কীরকম দেবো না, ব্যাপারটা চলে আসে পুরোপুরি দ্রাবকায়ন শক্তি এবং জালক শক্তির উপর ডিপেন্ড করে। হয়েছে? তাই দেখতে পাচ্ছি যে CaF2 জলে অদ্রাব্য বলে দিয়েছে, মানে জলে দ্রবীভূত হচ্ছে না, আর CaCl2 বলছে জলে দ্রাব্য। আমি একটু আগেই বললাম জলে দ্রাব্য কখন হবে না, যখন বলছে লেটিস শক্তিকে অতিক্রম করে যাবে কে, দ্রাবকায়ন শক্তি, তাই না? তাহলে দ্রাবকায়ন শক্তি যখন লেটিস শক্তির থেকে বেশি হবে তার ক্ষেত্রে সেটাকে
জলে দ্রবীভূত করতে পারবে জল যদি পোলার সলভেন্ট ধরা হয়। ওকে, তাই দেখতে পাচ্ছি CaCl2 জলের দ্রাব্য মানে কি, এর ক্ষেত্রে দ্রাবকায়ন শক্তির মান অবভিয়াসলি রেডিস শক্তি অপেক্ষা বেশি, তাই CaCl2 জলের দ্রাব্য। আর CaF2-র ক্ষেত্রে জলে অদ্রাব্যকায়ন না, CaF2-র ক্ষেত্রে লেটিস শক্তিটা দ্রাবকায়ন শক্তির অপেক্ষা বেশি হয়ে যায়, তাই ওটা দ্রবীভূত হতে পারে না জলের মধ্যে। অর্থাৎ CaF2-র মধ্যে যে Ca2+ এবং F2- আয়নগুলো রয়েছে ক্লাসের মধ্যে, এই আয়নগুলোর মধ্যেকার যে লেটিস এনার্জি ওটার মানটা অনেকটাই বেশি কার থেকে, তার দ্রাবকায়ন শক্তি অপেক্ষা। ক্লিয়ার? তার জন্য CaF2 জলে অদ্রাব্য হয়ে যাচ্ছে, দ্রবীভূত হচ্ছে না, কিন্তু CaCl2 ইন দ্য কেস অফ CaCl2 হুইচ ইজ সলিবল ইন দ্য পোলার সলভেন্ট লাইক ওয়াটার। ওকে ওকে, এখন যে নতুন টপিক শুরু করতে চাচ্ছি, আগে আমরা শেষ করেছি তড়িৎ যোজ্যতা, এখন চলেছে কি সমযোজ্যতা এবং সমযোজী বন্ধন জিনিসটা কি হয়েছে। তাহলে সমযোজ্যতা এবং সমযোজী বন্ধন জানতে গেলে, যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি, কোভ্যালেন্সি, এবং চলে আসছে কোভ্যালেন্ট বন্ড হয়েছে। তাহলে সমযোজ্যতা কাকে বলছে আগে জানতে হবে। সমযোজ্যতা হচ্ছে গিয়ে তাহলে হতে পারে কি না নিকটবর্তী থাকা দুটি পরমাণুর মধ্যে এই বন্ধনটা হতে পারে হয়েছে। তাহলে কাকে বলবো না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌল অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে ওদের মতো কি করে, ওদের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কি করে, দুটি পরমাণু তাদের ভূমি স্তরে অথবা উদ্দীপিত অবস্থায় কি করে, তাদের সর্ববহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলির মিলনে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড় ওরা গঠন করে, এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে, এবং ওই ইলেকট্রন জোড়কে ওরা সমভাবে ব্যবহারের মধ্য দিয়ে নিজের মধ্যে রাসায়নিকভাবে মিলিত হওয়ার একটা ক্ষমতা অর্জন করে থাকে। তাহলে বোঝা গেল কি বললাম। তাহলে কি না, সমযোজ্যতাটা কি তা কাকে বলে এটা জানতে হবে। তাহলে সমযোজ্যতা কি বা সংজ্ঞাটা মনে রাখতে পারলে বা বুঝতে পারলে সমযোজী বন্ধন কাকে বলে সেখান থেকে বলতে পারবো, আর সমযোজী অণু কাকে বলে এটাও বলতে পারবো। তাহলে সমযোজ্যতা কাকে বললাম না, বলেছে না নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু পাশাপাশি আসে এবং ওরা ওদের ভূমি স্তরে অর্থাৎ ফ্রি স্টেট অবস্থায় অথবা এক্সাইটেড করলে বা উদ্দীপিত অবস্থায় কি করে না, তাদের সর্ববহিস্থ কক্ষে অযুগ্ম ইলেকট্রনগুলিকে অর্থাৎ এদের সর্ববহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলিকে শেয়ারিংয়ের মধ্য দিয়ে, অর্থাৎ এও দিল অযুগ্ম ইলেকট্রনগুলিকে গুলির শেয়ারিংয়ের মধ্য দিয়ে এক বা একাধিক ইলেকট্রন জোড় ওরা গঠন করে বা ইলেকট্রন পেয়ার গঠন করলো, এবং ওটা গঠনের মধ্য দিয়ে ওটাকে সমভাবে ব্যবহার করে এবং নিজেদের মধ্যে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ক্ষমতাটা অর্জন করলো ওই ক্ষমতাটাকেই বলা হচ্ছে সমযোজ্যতা বা কোভ্যালেন্সি। ওকে, আর সমযোজী বন্ধন কাকে বলবো, ঠিক একই সংজ্ঞা হবে, নামটা শুধু লাস্টে চেঞ্জ হয়ে যাবে কি না, যে বন্ধনে ওই পরমাণু দুটি আবদ্ধ হয় তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন হয়েছে। আর কি সমযোজী অণু কাকে বলবে, অর্থাৎ যে সমস্ত সমযোজী অণু কি বলবো না, একই বা বিভিন্ন মৌলের পরমাণুগুলির মধ্যে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে সৃষ্ট যে সমস্ত অণুগুলি পাওয়া গেল ওদের কি বলা হচ্ছে সমযোজী অণু। কিছুই নয়, সমযোজিতা বললাম যে ক্ষমতা অর্জন করে, সমযোজী বন্ধন বললাম যে বন্ধনে আবদ্ধ হয় পরমাণু দুটি দিয়ে অণু গঠন করলো, আর এটা বলছে যে অণুটা গঠন করলো তাকে বলা হচ্ছে সমযোজী অণু। ক্লিয়ার? এখন বলছে সমযোজী অণুকে দুটো ভাগে ভাগ করা যায়, কি না ডিপেন্ডিং অন দেয়ার মলিকিউল। তাহলে কি বলতে পারি না, সমযোজী অণুগুলিকে কি করা হয় না, একটা হচ্ছে সমযোজী মৌলের অণু দ্বারা গঠিত হতে পারে। সমযোজী মৌলের অণু বলতে কি H2N2O2 Cl2, অর্থাৎ এদিকেও যা নিয়েছি এদিকেও তা নিয়েছি, দুজন দেখা আছে বন্ধনে অংশগ্রহণ করছে, বোঝা গেছে। তারপর চলে আসছি ক্লোরিন, Cl NNOO, অর্থাৎ দুদিকে সমান নিয়েছি এবং অণু গঠন করেছে। আর সমযোজী যৌগের অণু বলতে কি, এরা যৌগ গঠন করবে, যেমন দেখতে পাচ্ছি নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, দিয়ে ওরা গঠন করলো NH3। H2O বলতে হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, দেখতে পাচ্ছি একের অধিক সংখ্যক ডিফারেন্ট মলিকিউল নিয়ে আমরা কি করছি, ডিফারেন্ট অ্যাটম নিয়ে আমরা পরমাণু নিয়ে আমরা অণু গঠন করছি, যৌগিক অণু গঠন করছি, এগুলো হচ্ছে মৌলিক অণু গঠিত হচ্ছে। ওকে, তাহলে এখন আমাদের এর সম্পর্কে ডিসকাস জানতে পারবো। তাহলে এখন চলেছে সমযোজী বন্ধনটাকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে,
না সমযোজী বন্ধন 3 রকম গঠিত হতে পারে। একটা বলছে সমযোজী এক বন্ধন গঠিত হতে পারে, অর্থাৎ পরমাণু এবং পরমাণুর মধ্যে একটা বন্ধন গঠিত হতে পারে। তারপরে চলে আসে সমযোজী দ্বিবন্ধন গঠিত হতে পারে, দুটো বন্ধন থাকতে পারে, আর হচ্ছে গিয়ে 3টে বন্ধনও গঠিত হতে পারে। এক্সাম্পল দেখব, সমযোজী এক বন্ধনের এক্সাম্পল বলতে পারি তোমার এইচ এইচ বন্ধন, তাই না, ও ও বন্ধন, বা বলতে পারি এইচ সিএল বন্ধন, তাই না। তাহলে কি দেখতে পাচ্ছি, এক বন্ধন গঠিত হয়েছে। সমযোজী দ্বিবন্ধন এক্সাম্পল চলে আসতে পারি, ও ওটা হবে না, ভুল বললাম, তাহলে ও ডবল বন্ড ও, এটা একটা হতে পারে, তাই না। তাহলে দেখতে পাচ্ছি কি এটা দ্বিবন্ধনে গঠিত হয়েছে। আর হচ্ছে ত্রিবন্ধন বলতে পারি N2 বা নাইট্রোজেন, যেটাকে লিখছি কি N ট্রিপল বন্ড N বন্ধন। তাই দেখতে পাচ্ছি এই বন্ধনগুলো এখানে গঠিত হতে পারে। তাহলে এদের সম্পর্কে জানতে হবে, তাহলে সমযোজী এক বন্ধন কীভাবে গঠিত হচ্ছে, দ্বিবন্ধন কীভাবে গঠিত হচ্ছে, ত্রিবন্ধন কীভাবে গঠিত হচ্ছে। চলে আসবো এক্সাম্পলে। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি, আচ্ছা চলে আসি Cl2 অণুর গঠন কীভাবে হচ্ছে দেখব। ওকে, অর্থাৎ Cl যে বন্ধন গঠিত হয় কীভাবে গঠিত হচ্ছে দেখবো। এক বন্ধনের প্রথম এক্সাম্পল দেখবো, সমযোজী এক বন্ধন কীভাবে গঠিত হচ্ছে। ওকে, তাহলে ফার্স্ট কি করা হয় না, দেখতে পাচ্ছি প্রথম যেটা লিখবো Cl এবং Clকে কাছাকাছি লিখলাম, তাদের ভ্যালেন্স সেল বা যোজতা কক্ষের ইলেকট্রন সংখ্যাগুলোকে আমরা লিখবো। তাহলে ক্লোরিন কত থাকে, ক্লোরিন 17, তাহলে 2,8,7, এটা হচ্ছে 2,8,7। দুইটাকে সাজাই, ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলোকে লিখি, তাহলে 7টা ইলেকট্রন রয়েছে, এরও 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তো এরা কি করে, সংজ্ঞাতে কি বললাম, দুটি পরমাণু কি করে তার সর্বস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রনকে কি করে শেয়ার করে, এবং দেখা যায় সেই ইলেকট্রনগুলোকে শেয়ারের মাধ্যমে ওরা ওদের কি করে অষ্টক পূর্তি করে। তাহলে কি হয়, এখানে 6টা দেখতে পাচ্ছি যুগ্ম আছে, তাহলে এখানে হচ্ছে অযুগ্ম, এখানে এটা হচ্ছে অযুগ্ম। তাহলে একটা ইলেকট্রন শেয়ার করলো, এও একটা ইলেকট্রন শেয়ার করলো, একটা ইলেকট্রন জোড় গঠন করলো। তো আলটিমেটলি কি গঠিত হচ্ছে না, Cl 1 2 3 4 5 6 ছিল, Cl 1 2 3 4 5 6 ছিল, এবং এর একটা মিলে একটা কি হলো, ইলেকট্রন জোড় গঠন করলো। বোঝা গেছে। এবং এই ইলেকট্রন জোড়টাকে দেখতে পাচ্ছি দুজনে কি বললাম সমানভাবে ব্যবহার করে অষ্টক পূর্তি ঘটাবে। দেখো সুন্দর হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7টা ছিল, এর একটা ইলেকট্রনকে নিয়ে এর 8টা হয়ে গেল, দিয়ে এ ব্যবহার করলো, অক্টেট ফিল আপ হলো। আবার এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা ছিল, এর একটা নিয়ে করে 8টা হলো, অক্টেট ফিল আপ করলো। তাহলে বোঝা গেছে, দেখতে পাচ্ছি এমন ইলেকট্রন জোড় ওরা গঠন করবে যে ইলেকট্রন জোড়টাকে ওরা দেখতে পাচ্ছি দুজন সমানভাবে ব্যবহার করে অষ্টক পূর্তি ঘটাবে। তাই দেখতে পাচ্ছি কি হয় না, তাহলে Cl 1 2 3 4 5 6, Cl 1 2 3 4 5 6 এটা ছিল। তাই দেখতে পাচ্ছি কি এই যে একটা ইলেকট্রন পেয়ার গঠিত হলো, ওই একটা ইলেকট্রন পেয়ার মিলে একটা বন্ধন গঠিত হলো। তাহলে দেখতে পাচ্ছি যেখানে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন গঠিত হলো, এটা কি সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন গঠিত হলো। বোঝা গেছে। তাহলে দেখতে পাচ্ছি বন্ধন জোড় এখানে কটা, একটা, তার জন্য সমযোজী এক বন্ধন গঠিত হয়েছে। বোঝা গেছে। 2 নম্বর এক্সাম্পল চলে আসছি কি, সমযোজী দ্বিবন্ধন দেখবো কীভাবে গঠিত হচ্ছে। তাহলে একটা এক্সাম্পল চলে এলাম, অক্সিজেন অণুর গঠন। ওকে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে সর্বস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে থাকে কটা, টোটাল 8টা, তাহলে 2,6, আর একটা অক্সিজেন 2,6, তাই না। তাহলে লিখবো 6টা ইলেকট্রনকে দেখাবো এখানে 5 6 1 2 3 4 5 6, এই তো হচ্ছে ব্যাপার। তাই দেখতে পাচ্ছি এদের কিন্তু অক্টেট ফিল আপ নেই, এরা সবসময় কী চাইবে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো অক্টেট ফিল আপ করার চেষ্টা করবে, তাই না। তাহলে আগেরটার ক্ষেত্রে যেটা বললাম এরা অক্টেট ফিল আপ করেছে, দেখো 8টা হয়ে গেছে, এবং অর্থাৎ দেখো 2,8,7 ছিল, তাহলে কি হয়ে গেল এখানে 2,8,8 হয়ে গেছে, আর এই ক্ষেত্রেও 2,8,8 হয়ে গেছে। অর্থাৎ তাহলে নিকটবর্তী আর্গন গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করেছে এবং পেরেছে। আর্গনের ক্ষেত্রে এই জিনিসটা এইরকম কনফিগারেশন পাওয়া যায়। তাহলে এখন চলে আসছি অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে কত না 2,6, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2,6 রয়েছে। তা দেখতে পাচ্ছি তাহলে এদের কিন্তু এরও অক্টেট ফিল আপ নেই, এরও অক্টেট ফিল আপ নেই, কিন্তু দেখতে পাচ্ছি এরা যদি 6টা রয়েছে, আর যদি কারো কাছ থেকে 2টো নিতে পারে তাহলে 8টা হয়ে যাবে। আবার এও দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রন রয়েছে, এও যদি কারো কাছ থেকে 2টো নিতে পারে তাহলে অক্টেট ফিল আপ হয়ে যাবে, 8টা হয়ে যাবে, এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার চেষ্টা করবে। হয়েছে।
তাহলে কি করবে, এও দেখতে পেলাম তাহলে পার্শ্ববর্তী দুটো ইলেকট্রন নিল, আর এও দেখতে পাচ্ছি তার কাছের অক্সিজেন থেকে দুটো ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোড় গঠন করে সমানভাবে ব্যবহার করার চেষ্টা করলো। তাহলে কেমন গঠন করছে, অক্সিজেন তাহলে দুটো থাকছে, দুজোড়া ইলেকট্রন থাকছে, আর এই দুজোড়া ইলেকট্রনকে ওরা কি করলো, শেয়ার করলো, ওই দুজোড়া ইলেকট্রনকে শেয়ার করলো। তাহলে কি পাচ্ছি, এর তাহলে কটা, এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, অসুবিধা কিছু নেই। এখন এগুলো যদি আমরা আলাদা সাইন দিয়ে দেখাই, এরকম করে দেখাচ্ছি, এই জোড় কাছাকাছি এলো, আর এই জোড় কাছাকাছি এলো। বোঝা গেছে? তা দেখো, এটা একটা ইলেকট্রন জোড়, এটা একটা ইলেকট্রন জোড়, তাহলে এর দুটো দিয়েছে, এর দুটো দিয়েছে, তাহলে দেখো, এবং এই ইলেকট্রন জোড় দুটোকে এও সমানভাবে ব্যবহার করলো, আর এও সমানভাবে ব্যবহার করলো। তাহলে কি হচ্ছে, দেখো, এরও অক্টেট ফিল আপ হয়ে গেল, এরও অক্টেট ফিল আপ বা অষ্টক পূর্তি হয়ে গেল। কেমন, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 অক্টেট ফিল আপ হয়েছে। তাহলে আলটিমেটলি এর ক্ষেত্রে 1 2 3 4 1 2 3 4 এগুলো থাকছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রূপে, আর এদের মধ্যে এইটার জন্য একটা বন্ড, এইটার জন্য একটা বন্ড, সমযোজী দ্বিবন্ধন গঠিত হলো। তাহলে O2 মলিকুল ফর্মেশন হলো। তাহলে নেক্সট চলে আসছে সমযোজী ত্রিবন্ধনের এক্সাম্পল দেখবো। তাহলে মনে করো N2 মলিকিউল, তাহলে N2-র ক্ষেত্রে কি দেখতে পাই, নাইট্রোজেন রয়েছে, কাছাকাছি একটা নাইট্রোজেন রয়েছে, এক্ষেত্রে কত পাই না, 2,5, অর্থাৎ সর্বস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, কোনো অসুবিধা নেই। তাহলে এখন হয় কি না, দেখতে পাচ্ছি এর 5টে রয়েছে, আর 3টে হলে অক্টেট ফিল আপ হয়ে যাবে, এরও 5টা রয়েছে, আর 3টে হলে অক্টেট ফিল আপ হয়ে যাবে, অষ্টক পূর্তি হবে। দুজনে কি করবে, 3টে করে ইলেকট্রন শেয়ার করবে এবং ওটাকে সমানভাবে ব্যবহার করার চেষ্টা করবে। বোঝা গেছে? তাহলে নাইট্রোজেন তার দেখতে পাচ্ছি 3টে ইলেকট্রন শেয়ার করে দেবে, তাহলে তার মাথায় অনলি দুটো থাকবে, আর 3টেকে কি করলো, কাছাকাছি রাখলো। আর এই নাইট্রোজেনও কি করলো, তার মাথায় দুটো ইলেকট্রনকে রাখছে, আর বাকি 3টাকে দিয়ে দিচ্ছে, শেয়ার করছে। ঠিক আছে, দিয়ে দিল। তাহলে দেখতে পাচ্ছি কি, এই যে ইলেকট্রন, এই তিনটে ইলেকট্রনকে দিল, শেয়ার করলো, এগুলোকে ওরা দুজনের সমানভাবে ব্যবহার করার চেষ্টা করলো। তাহলে আলটিমেটলি কি দেখা যায়, তাহলে কাছাকাছি যদি লিখি 1 2 3 4 5 6, এখানে দেখতে পাচ্ছি এগুলো। তাই দেখতে পাচ্ছি এও এটাকে যখন ব্যবহার করছে অক্টেট ফিল আপ হয়ে গেছে, এও যখন এটাকে নিয়ে ব্যবহার করছে অক্টেট ফিল আপ হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গঠিত হয়েছে, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। বোঝা গেল? এটা হচ্ছে N2 মলিকিউল। ওকে, এখন মনে করো CO2 অণু গঠন দেখবো, একটু বড় কম্পাউন্ড দেখবো, এখন যৌগিক অণু দেখবো। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট দেখে নেব CO2। তো তাহলে এখানে দেখবো ফার্স্ট কে রয়েছে, যে বেশি সংখ্যক রয়েছে তাকে দিয়ে শুরু করব। অক্সিজেন দুটো রয়েছে, তাহলে অক্সিজেন, কার্বন, অক্সিজেন লিখে দিলাম, হয়েছে। এখন ওদের ভ্যালেন্স ইলেকট্রন কটা দেখবো, এর কটা থাকে, টোটাল 8টা, মানে 2,6, এর থাকছে 6টা, 2,4, এর থাকছে 2,6। তাই দেখতে পাচ্ছি এদের, তাহলে এর থাকছে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন 6টা, 1 2 3 4 5 6, এর থাকছে 4টা, 1 2 3 4, এর থাকছে 6টা, কোনো অসুবিধা নেই। তাহলে কি হয়, এরা পরস্পরের সাথে মিক্স আপ হলো, মিক্স আপ হয়ে করে যখন বন্ড ফর্মেশন করবে, তাহলে কি দেখতে পাচ্ছি কি সবাই অক্টেট ফিল আপ করতে হবে, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে অক্সিজেনের 6টা রয়েছে, নিকটবর্তী কার্বনের থেকে দুটো নিলে অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটোকে শেয়ার করলে। আবার এও দেখছি 6টা রয়েছে, এর থেকে দুটো নিলে এরও অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আলাদা সাইন দিয়ে দেখায়, এটাকে এই করে দেখালাম, হয়েছে। তাহলে কি হচ্ছে না, দেখতে, আর এর 4টে রয়েছে, এর থেকে দুটো নিলে অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি দেখি, এর দুটো পেয়ার এখানে যখন বন্ড কম করছে, দুজনের অক্টেট ফিল আপ হচ্ছে, মানে এর 8টা হয়ে যাচ্ছে, এর 6টা হচ্ছে, আর এর দুটো পেয়ার যখন এখানে অংশগ্রহণ করছে দ্বিবন্ধনে, তখন এর অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে, আর এর 6টা ছিল, আর এই দুটো নিয়ে করে 8টা হয়ে যাচ্ছে। কেমন না, কার্বন এখানে ছিল অক্সিজেন, আর এখানে ছিল অক্সিজেন, তাই তো? তাহলে অক্সিজেনের দুটো তো ছিল, কোনো অসুবিধা নেই, এই দুটো জোড় ছিল, তাহলে এই দুটো জোড় মনে করে বন্ধনে অংশগ্রহণ করলো, চলে এলো কাছে। আর এরও দেখতে পাচ্ছি এই দুটো জোড় ছিল, আর এই দুটো জোড় বন্ধনে অংশগ্রহণ করলো, আর এর মনে করো এই জোড়টা একে শেয়ার করলো, আর আরেকটা জোড় একে শেয়ার করলো। দেখি এখন কার্বন কি করলো, টোটালটাকে দিয়ে ব্যবহার করলো, অর্থাৎ এ দুটো ইলেকট্রন জোড়কে ব্যবহার করলো, এ দুটো ইলেকট্রন জোড়কেও ব্যবহার করলো।
দেখতে পাচ্ছি কি, তাহলে কার্বন অক্সিজেন সমানভাবে ব্যবহার করেছে, এখানেও কার্বন অক্সিজেন সমানভাবে ব্যবহার করেছে। আর অক্সিজেনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 ছিল, এ দুটো নিয়ে অক্টেট ফিল আপ হয়ে গেল। আর এরও 6টা ছিল, এ দুটো নিয়ে হয়ে গেল অক্টেট ফিল আপ। বোঝা গেছে? তাহলে আলটিমেটলি কি হলো না, অক্সিজেন মাথায় দেখতে পাচ্ছি কি এটা আর এটা ছিল এক্সট্রা, আর বন্ধনে অংশগ্রহণ করছে কোনগুলো, এই জোড় একটা, এই জোড় একটা, কার্বন। আবার দেখতে পাচ্ছি এই জোড় একটা, এই জোড় একটা, এইটা অক্সিজেনের মাথায় কি থাকছে, এটা লোন পেয়ার, এটা লোন পেয়ার। তাহলে আলটিমেটলি CO2 অণুর গঠন দাঁড়াচ্ছে এইটা। বোঝা গেল?